আমি যখন উপর থেকে নামছিলাম আমি নিচের দিকে তাকিয়ে দেখি মা কাকিমাদের ছড়াছড়ি। আমি শুধু ভাবি তৃণমূলের মিটিং এর সাথে বাকি পার্টির মিটিং এর তফাৎ কি জানেন? যে তৃণমূলের মিটিং এ এত মায়েদের উপস্থিতি দেখা যায়, অন্য কোনো পার্টির মিটিং এ এত মায়েদের উপস্থিতি দেখা যায় না। এখন কেন তৃণমূলের মিটিং এ এত মায়েদের উপস্থিতি দেখা যায় জানেন? তার দু চারটে কারণ আছে। প্রথম কারণ, ভারতবর্ষের 30টার উপর রাজ্য, তার মধ্যে একটা রাজ্য পশ্চিমবঙ্গ, কিন্তু এই যে এতগুলো রাজ্য আছে সব রাজ্যের মুখ্যমন্ত্রী একজন পুরুষ। একমাত্র একটাই রাজ্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে যার মুখ্যমন্ত্রী একজন নারী। তো সেই নারী মুখ্যমন্ত্রীকে সমর্থন করার জন্য নারীরা একজোট বাঁধবেন না তো কারা একজোট হবেন বলুন তো? আর দু নম্বর কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর মায়েদের জন্য যা ভেবেছেন, এবং একটা মায়ের জন্য ভাবা মানে কিন্তু একটা গোটা সংসারের। এই যে আমরা দেখবেন শিব ঠাকুরের মাথায় জল ঢালি, ওই জল কিন্তু মায়ের মাথাতেও যায়, ওই জল গণেশের মাথাতেও যায়। সবার মাথায় অঞ্জলি দেওয়ার সময় দেখবেন গণেশের মন্ত্র হচ্ছে, কালী মন্ত্র হচ্ছে। ঠিক সেরকম একটা গোটা পরিবার, সেই পরিবারকে আপনাকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে সেই পরিবারের যারা নারীরা আছে তাদেরকে উপরে তুলে ধরতে হবে, তাহলে গোটা পরিবার সমৃদ্ধ হয় একসাথে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করলেন। ক্ষমতায় আসার পর দিদির প্রথম প্রকল্পের নাম ছিল কন্যাশ্রী। কিন্তু আমরা অনেকেই জানি না, জানেন কন্যাশ্রী মানে কি? আমরা অনেকেই ভাবি কন্যাশ্রী মানে বছরে 500 টাকা আর 18 বছর হলে 25,000 টাকা। কিন্তু কেন এই টাকাটা দিদি দিল, কেন এটা জানা প্রত্যেকের দরকার। মায়েরা আপনারা জানেন, একটু প্রত্যন্ত গ্রামের দিকে 12, 13, 14 বছরেও মেয়েদের বিয়ে হয়ে যেত। আমার নিজের পিসির মেয়ে, তার বিয়ে হয়ে যায় 14 বছর বয়সে। কিন্তু এই যে তাড়াতাড়ি মেয়েদের বিয়ে হয়ে যেত, এটাতে তিনটে সমস্যা দেখা দিত মায়েরা। প্রথম সমস্যা কি জানেন? মেয়ে 13, 14, 15তে বিয়ে করে নিচ্ছে মানে মেয়ে পড়াশোনা করতে পারেনি, পুরো করতে পারেনি, তার আগে বিয়ে হয়ে গেল। তার মানে সে বিয়ে হয়ে যেই শ্বশুর বাড়িতে গেল, সে তো একদিন মা হবে, সে কি শিক্ষিত মা হতে পারবে? পারবে না। দ্বিতীয় সমস্যা কি হতো জানেন? সেই মেয়ে সে 13, 14, 12, 13 বছরে বিয়ে করার পর 14, 15 বছর বয়সে যখন গর্ভবতী হতো, সন্তান জন্ম দেওয়ার সময় আমার অনেক বোন কিন্তু মারা যেত। কেন জানেন? কারণ ওদের শরীর তখনও তৈরি হয়নি সন্তান ধারণের জন্য। আর তৃতীয় কি, যারা সন্তান জন্ম দিত সেই সন্তান বিকলাঙ্গ সন্তান কিংবা অসুস্থ সন্তান জন্মাতো। কারণ আমার সেই বোনের শরীর তো তখন সম্পূর্ণ নয়, যেটা তার 18 বছর হলে সম্পূর্ণ হবে, যে কারণে আইন বলে 18-র আগে বিয়ে দিতে নেই। মমতা দিদি ভাবলেন এই তিনটে সমস্যা, এক শিক্ষিত মা, 2 সুস্থ মা, 3 সুস্থ সন্তান, এই তিনটে সমস্যাকে কিভাবে এক ঢিলে 3 পাখি মারা যায়, কিভাবে তিনটে সমস্যার সমাধান করা যায়। তখন দিদি ওই টালির চালের ঘরের ভেতরে সাদা শাড়ি পরা মেয়েটা রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে ভাবলো কি প্রকল্প আনা যায়, কি প্রকল্প আনা যায়। তখন দিদি ভাবলো এমন একটা প্রকল্প আনতে হবে যেটা এই তিনটে সমস্যারই সমাধান করবে। তখন দিদি নিয়ে এলেন কন্যাশ্রী প্রকল্প। এখন এই কন্যাশ্রী প্রকল্পের জন্য তিনটে সমস্যার কিভাবে সমাধান হলো জানেন মায়েরা? আজ গ্রামে গঞ্জে 18-র নিচে মেয়ে বিয়ে হওয়া অনেক কমে গেছে। কেন হয়েছে আপনারা তো নিজেরা দেখতে পান চতুর্দিকে। কি করে এই তিনটে সমস্যার একবারে সমাধান হলো? প্রথম, বাড়ির মা বাবা মনে করলো যে মেয়েটা, এই প্রকল্পটার নিয়ম কি, যে মেয়েকে 18 অবধি পড়াশোনা করাতে হবে। মেয়ে যদি 18 বছর অবধি পড়াশোনা করে তাহলে এককালীন 25,000 টাকা পাবেন। কি সুন্দর বুদ্ধি খাতি মমতা ব্যানার্জি, ভাবুন। কেন? এবার সেই মেয়েটার বাড়িতে মেয়েটার বাবা আর মা ভাবলো মেয়েটাকে তো 14 বছর অবধি পড়ালাম, শিক্ষা তো এখন ফ্রি, স্কুলে পড়তে অত খরচ হয় না, বই সরকার দেয়, জুতো মোজা সরকার দেয়, মিড ডে মিলও সরকার দেয়, মেয়েটাকে যদি আর 3টে বছর পড়াতে পারি 25,000 টাকা পাবো। এইটা চিন্তা করে বাবা মা মেয়েটাকে 18 বছর অবধি পড়াশোনা করানো শুরু করলো। 3টে কাজ একসাথে হয়ে গেল। কি হয়ে গেল জানেন? এক, মেয়েটা 18 বছর অবধি পড়লো মানে ন্যূনতম কমপক্ষে মেয়েটা উচ্চ মাধ্যমিকটা পাশ করলো। তাহলে এই মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে গেল বিয়ের জন্য, বিয়ের পরে মা হলো, সেই মা কিন্তু একজন শিক্ষিত মা হলো। তার মানে তারপরে 100টা প্রজন্ম শিক্ষিত হবে। দ্বিতীয় কাজ কি হলো? এই 18 বছর অবধি পড়াশোনা করানোর নাম করে মেয়েটাকে তো আর বিয়ে দিতে পারলো না বাড়ির লোক 18-র আগে, তাহলে 18 অবধি মেয়েটা অবিবাহিত রইলো, 18-র পর মেয়েটার বিয়ে হলো। এতে কি হলো? আমার সেই বোন যখন গর্ভধারণ করলো তখন সন্তান প্রসব করতে গিয়ে আর বোনটার মৃত্যু ঘটলো না। আর তৃতীয় কি হলো? সেই বোন যে সন্তানের জন্ম দিল সেই সন্তান সুস্থ সবল সন্তান হয়ে জন্মালো। তাহলে একটা কন্যাশ্রী প্রকল্প সুস্থ সন্তানের জন্ম দিল, বোনটার প্রাণ বাঁচিয়ে দিল, আর শিক্ষিত মা তৈরি করলো, যে মা পরবর্তী 100টা প্রজন্মকে শিক্ষিত করে তুলবে। একটা কন্যাশ্রী প্রকল্প মায়েরা বদলে দিল গ্রাম বাংলার চরিত্র। এরপরে চলে আসুন মায়েদের নামে স্বাস্থ্য সাথীর কার্ড।
আপনারা ভেবে দেখেছেন? এখানে দাদারাও আছেন, স্বাস্থ্যসাথীর ক্যাপ কেন বাড়ির মায়েদের নামে হয়েছে? ছেলেদের নামেও তো হতে পারতো। কেন দিদি এটা করেছেন? আবার কালীঘাটের টালির চালের ভেতরে বসে মেয়েটা চিন্তা ভাবনা করলো কি করা যায়, কি করা যায়। মমতা ব্যানার্জি কেন এই প্রকল্পটা এনেছে জানেন? কারণ ছোটবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তার বাবাকে হারিয়েছিলেন বিনা চিকিৎসায়। বাবার এমন রোগ হয়েছিল, বাবাকে চিকিৎসা করাতে পারেননি, লোকে দৌড়ে দৌড়ে ঘুরেছেন, সাহায্য পাননি। তাই দিদি ভেবেছিলেন আমি যদি কোনোদিন মুখ্যমন্ত্রী হই রাজ্যের, আমি কোনো মানুষকে বিনা চিকিৎসায় চলে যেতে দেব না। তাই স্বাস্থ্যসাথীর কার্ড আনলেন। কিন্তু কার্ডটা মায়েদের নামে কেন করলো জানেন? জানেন তার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আচ্ছা, বহু মা বাবা তো এরকম আছেন যাদের একমাত্র কন্যা সন্তান একটাই, তাকে দিয়ে দেওয়ার পর সেই মা বাবা তো একা হয়ে যান তো। এখন সেই মা বাবা যদি বয়সকালে অসুস্থ হয়, তখন তাকে কে দেখবে? তার চিকিৎসার দায়িত্ব কে নেবে? দিদি কি ঠিক করলেন? বাড়ির মেয়েদের নামে স্বাস্থ্যসাথীর কার্ড হবে। আর এই প্রকল্পটা কি বলে? প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোমে 5 লাখ টাকা অবধি চিকিৎসা। বাড়ির মেয়েদের নামে এই কারণেই হলো যে বাড়ির মেয়ের নামে এই কার্ডটা হলে এই কার্ডের সুবিধা যেমন মেয়ের নামের জন্য তার শ্বশুর শাশুড়ি পাবে, তেমন এই মেয়ের নামের জন্য তার বাপের বাড়ির বাবা মাও এই একই কার্ডের সুবিধা পেতে পারে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ের নামে কাট করে তার বাপের বাড়ির মা বাবাকেও ঢুকিয়ে নিলেন, তার শ্বশুর বাড়িতে মা বাবাকেও ঢুকিয়ে নিলেন। ভাবতে পারেন কত গভীর চিন্তা করলে এটা মাথা থেকে বেরোয়। আর তৃতীয় প্রকল্প মেয়েদের জন্য সবচেয়ে বড় লক্ষ্মীর ভান্ডার, যেটা আরেকটা কারণ মায়েদের এত ভিড়ের। হাসি দেখেছেন? এখন এই লক্ষ্মীর ভান্ডার দিদি কেন করলেন আমি আপনাদের বলি। ছোটবেলায় আমাদের বাড়িতে নিয়ম ছিল জানেন তো, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোতেই যাবে, নাহলে মা খুব ঠ্যাঙাতো, ঘুম পাড়াতো জোর করে। এবার মায়ের পাশে শুয়ে আছি, মায়ের পাশে বাবা। দুপুরবেলা ঠিক এরকমই টাইম ঠিক 5টা 5:30 বাজে। শুনতে পাচ্ছি জানলার বাইরে ঘন্টির আওয়াজ হচ্ছে। জানলাটা দিয়ে আস্তে আস্তে উকি মেরে দেখলাম ঝালমুড়ি যাচ্ছে। মাকে বললাম, ও মামা 2 টাকা দাও না, ঝালমুড়ি কিনে খাবো। আমি অবাক হয়ে দেখলাম আমার মা আবার আমার বাবার দিকে ঘুরে বাবাকে বলে, কি গো 2 টাকা দাও না, ছেলেটাকে দিই, ছেলেটা ঝালমুড়ি খাবে। আর আমার মায়ের উপর খুব রাগ হলো, কারণ আমার বাবা খুব আমায় ঠেঙাতো। তো মাকে বললাম, মা আমি তোমার কাছে পয়সা চাইছি, তোমার কাছে না থাকলে বলে তো আমি দেবো না, তুমি আমার বাবার কাছে চাইলে কেন? বাবা যদি আমার বকে। সেদিন আমার মা আমায় একটা কথা বলল, বাবুরে আমি তো ঘরের বউ, আমি টাকা পাবো কোথায়? তোর বাবা যদি দেয় সেটাই তো আমার পয়সা। সেদিন ছোট ছিলাম বুঝিনি, বড় হয়ে বুঝলাম অনেক ছেলে মেয়ে অনেক কঠিন কঠিন চাকরি করে, অনেক পরিশ্রম, কিন্তু পৃথিবীতে মায়ের চাকরির চাইতে কঠিন চাকরি আর কিছু হয় না। কিন্তু এই চাকরি এমন চাকরি যার কোনো মাইনেও হয় না। মায়েরা যে পরিশ্রম বাড়িতে দেন, ওই পরিশ্রম যদি কোনো কোম্পানিতে গিয়ে যেতেন, মাসে 20,000 টাকা মাইনের চাকরি হতে পারত। কিন্তু মায়েরা সন্তান পালন, স্বামীকে দেখা, শ্বশুরকে দেখা, শাশুড়িকে দেখা, এত কাজ একসাথে করেন, কিন্তু তারও কিন্তু কোনো মাইনে হয় না। আমি সেদিনকে আমার মায়ের কথাটা বড় হয়ে বুঝতে পেরেছিলাম। কিন্তু সেদিনকে আমার মাকে আমার বাবার থেকে 2 টাকা চেয়ে তবে আমায় দিতে হয়েছিল। আজ 1-1.5 মাস আগের কথা। আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা মিটিংয়ে, গাড়িটা দাঁড় করিয়েছি চা খাবো বলে চায়ের দোকানের সামনে। চায়ের দোকানটা ঠিক পাশে একটা আইসক্রিম দাঁড়িয়ে, একটা মা যাচ্ছে, তার ছোট্ট বাচ্চা তার সাথে। বাচ্চাটা মায়ের আঁচল টেনে বলছে, ও মামা 10 টাকা দাও না, একটা কাপ আইসক্রিম খাবো। মাকে দেখলাম সেই মা তার আঁচল খুলে বার করে, আঁচল থেকে 10টা টাকা বার করে ছেলের হাতে দিয়ে কি বললো জানেন? বললো, এই টাকাটা কিন্তু আমি তোর বাবার থেকে নিয়ে তোকে দিইনি, এটা তোর মায়ের নিজের টাকা, লক্ষ্মীর ভান্ডারের টাকা, নেই তোকে দিলাম। এইটা হচ্ছে আত্মসম্মান বাংলার মায়েদেরকে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কেন খুচরো খরচের জন্য আপনি হাত পাতবেন? কেন খুচরো খরচের জন্য আপনাকে চিন্তা করতে হবে? জানি 500 টাকায় কিছু হয় না, জানি 1000 টাকায় কিছু হয় না, সোনার উপর কেনা যায় না, কিন্তু এই ছোট ছোট শখগুলো তো পূরণ করা যায়। এটার কথা কেন সিপিএম এর বাবুরা এতদিন ভাবেননি? এটার কথা কেন বিজেপির বাবুরা এতদিন ভাবেননি? আর কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবলেন জানেন? তার একটা কারণ আছে। অনেকে বলেন মমতা ব্যানার্জি কেন টালির চালের বাড়িতে থাকে, দিদি তো নাটক করে। অনেকে বলেন, দেখবেন সিপিএম বিজেপির লোকেরা বলে না কেন থাকে জানেন? দিদি তো মুখ্যমন্ত্রী, দিদি চাইলেই নিজের বাড়িটা পাকা করে নিতে পারতেন, কিন্তু তাও করেননি। আজও টালির বাড়িতে থাকেন, তার একটা কারণ আছে, এবং কারণটা খুব সহজ। মায়েরা দাদারা, আমরা যারা আমাদের বাড়িতে দুপুরবেলা বা রাত্রিবেলা ঘুমোই, আপনি যদি বালিশে মাথা রেখে ঘুমান, আপনার চোখটা কোন দিকে থাকে? আপনার চালের দিকে থাকে না? বাড়ি থাকে তো। যার টালির চালের বাড়ি, তার চোখটা কোন দিকে থাকবে? তার টালির দিকে। দিদি সারাদিন নবান্নে পরিশ্রম করার পর রাত্রিবেলা যখন তার ওই টালির চালের বাড়িতে ঘুমান, বালিশে মাথাটা দেন, দিদির চোখটা থাকে নিজের বাড়ির টালিগুলোর দিকে। আর ওই টালির দিকে তাকিয়ে তিনি নতুন কোনো প্রকল্পের কথা ভাবতে ভাবতে যখন ঘুমান, তখন
ওই টালির নিচে বাস করা মানুষগুলোর যন্ত্রণার কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারেন মায়েরা দাদারা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালের বাড়িতে আজও থাকেন। এই টালির চালের বাড়িতে যদি থাকেন বলেই যে সিপিএম এর সময় আমরা স্কুলে গেলে এক বাটি খিচুড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দিত, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্কুলের বাচ্চাগুলোকে সপ্তাহে একদিন মুরগির মাংস খাওয়াচ্ছেন, ডিম। কেন আজকে আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছিল একটা স্কুলে যাওয়ার জন্য সাইকেল? কেন স্কুলে যাওয়ার জুতো মোজাটা আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছিল? কেন স্কুলে যাওয়ার ড্রেসটা আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছিল? আজ আমার ছোট ছোট ভাই বোনগুলোকে দেখি যারা দিদির আমলে স্কুলে পড়ে, স্কুলের জুতো মোজা বই টেস্ট পেপার এমনকি স্কুলে যাওয়া সাইকেলটাও আজকে তাদের বাবা মাকে খরচা করতে হয় না। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্বটা গ্রহণ করে নিয়েছেন। এটা ভাবলেই মহিলার পাশে আমরা দাঁড়াবো না? এরকম ভাবে মানুষের কথা কেউ কখনো চিন্তা করেননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সর্বশ্রেণীর মানুষের জন্য। নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য যদি কেউ ভেবে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। এবার লোকসভা নির্বাচন, লোকসভা মানে কি দিল্লির ভোট। এখন দিল্লির ভোটের জন্য দিদির আসন বাড়তে হবে। কেন মায়েরা? কারণ দিদি একদিকে দিচ্ছে আর মোদি একদিক থেকে নিচ্ছে। দিদি দিচ্ছে মোদি নিচ্ছে। কিভাবে? মায়েরা আপনারা রান্নার গ্যাস কারা ব্যবহার করেন একটু হাত তুলুন তো বাড়িতে। সবাই ব্যবহার করেন। মোদিজি ক্ষমতায় আসার আগে একটা সিলিন্ডারের দাম ছিল 450 টাকা। কোথায় 900? 200 টাকা তো সিলিন্ডার। 200 টাকা না? মোদিজি কমিয়ে 200 টাকা করে দিয়েছে না? ও করেনি না? ও 450 গ্যাসটাকে প্রথমে বাড়িয়ে 1200 করেছিল। এই ভোটের আগে 100 টাকা কমিয়েছে। মানে কি 4 বছর 11 মাস আমি দাম বাড়াবো, ভোট এলে 100 টাকা কমিয়ে মানুষকে বলবো দেখেছো কত ভালোবাসি তোমায়। মানুষকে বোকা ভাবে। এই গ্যাসের দামটাই 2000 টাকায় যাবে আস্তে আস্তে। আর মোদি এই জন্যই 2000-এর নোট বার করেছিল, জানতো একদিন গ্যাসের দাম 2000-এ যাবে। তাহলে মোদি আপনার গ্যাসের নামে আপনার থেকে টাকা লুটছে। শুধু গ্যাসের দামে নয়, কেরোসিন তেলের দাম আগে ছিল 17 টাকা লিটার, সেটা এখন 100 টাকা লিটার। কে লুটছে? মোদিজি। সর্ষের তেল কত টাকা ছিল, কত টাকা হলো? ডাল কত টাকা ছিল, কত টাকা হলো? ডাল তেল দুধ পাউরুটি এমনকি ওষুধ গ্যাস সিলিন্ডার কেরোসিন তেল পেট্রোল ডিজেল এবং রোজকার বাজার। মোদিজি ক্ষমতায় আসার আগে 100 টাকা নিয়ে যারা বাজার করতে যেতেন ব্যাগটা ভরে বাজার করে আনতেন, আর আজকে 100 টাকা নিয়ে বাজার করতে গেলে 2টা ধনে পাতার ডাঁটি নিয়ে বাড়ি আসেন। এর বেশি কিছু জোটে না। কার দয়ায়? মোদিজির দয়ায়। তাহলে মোদিজি যে গ্যাসে আপনার থেকে টাকাটা লুটে নিচ্ছে, সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরপথে আপনাকে ফিরিয়ে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে। বুঝুন, মোদি নিচ্ছে, আর শুধু নিচ্ছে না, আপনাকে লাইনে দাঁড় করিয়ে করিয়েও মারছে। 2016-তে মোদি একদিন এলো, মেরে প্যারে ভাইও বহনো আজ সে 500 और 1000 के নোট বন্ধ। ব্যাস, যেই শোনায় ওদিকে দৌড়ায়, ও ওদিকে দৌড়ায়, এই ব্যাংকের লাইনে যায়, ভাতের ফ্যান গালতে দিয়ে মায়েরা দৌড়ায়, কাকা গাড়ির কাজ এবং বাড়ির কাজ বন্ধ করে দিয়ে দৌড়ায়, মায়েরা স্কুলে বাচ্চাদের দিতে গিয়ে দৌড়ায়। কেন? মোদিজি বলেছে নোট বাতিল। খুব ভালো কথা, নোট বাতিল হলো। 3 মাস 4 মাস কষ্ট করে একটু বাড়িতে এলেন, ভাবলেন এবার একটু মোদিজি ঘুমোতে দেবে, কিন্তু না। আবার একদিন এলো, मेरे प्यारे भाइयों बहनों आधार कार्ड के साथ पैन कार्ड लिंक करना पड़ेगा। আবার লাইনে দাঁড়াও, আধারের সাথে প্যান কার্ড লিংক হবে। আবার লাইনে দাঁড়ালেন, আবার ছুটলেন, আবার দৌড়াদৌড়ি। যাদের আবার দেরি হলো তাদের 1000 টাকা করে ফাইন কাটলো। আপনার নিচে তো এই দেখেন, এই 1000 টাকাটা মোদিজি নিয়েছে, এইটাই ঘুরে বিজেপির পার্টি ফান্ডে যাচ্ছে। বিজেপি ওইটা দিয়ে পতাকা টাঙাবে। এই যে পদ্ম ফুল দেখতে পাচ্ছেন লাগানো, যেখানে লাগানো আছে ওই সব ওই আপনার পয়সা মেরে হলো। এবার আপনি আধার কার্ড প্যান কার্ডের লিংক করে এসে একটু বাড়িতে এলেন, ভাবলেন এবার একটু ঘুমাবো, মোদিজি এবার বোধহয় আর ডিস্টার্ব করবে না, কিন্তু না। আবার मेरे प्यारे भाइयों बहनों वो जो 2000 का नोट चालू किया था ना वो भी बंद, মানে 2000-এর নোটটা বাতিল। আরে যদি বাতিল করবেন চালু করলেন কেন 3 বছর আগে? আবার যার বাড়িতে একটা দুটা 2000-এর নোট ছিল চেঞ্জ করতে ছুটলেন, হলো। ওই এবার বাড়িতে এলেন, ভাবলেন এবার তো একটু মোদি শান্তি দেবে, আবার मेरे प्यारे भाइयों बहनों एनआरसी होगा, अपना दादू का बार्थ सर्टिफिकेट ले आओ। মানে কি এনআরসি হবে, দাদুর বার্থ সার্টিফিকেট নিয়ে এসে প্রমাণ করো যে তোমরা এদেশেই ছিলে।
না দেখাতে পারলে বাংলাদেশে পাঠিয়ে দেবো। আমি আমার বাবাকে গিয়ে বললাম, বাবা বাবা বার্থ সার্টিফিকেট, দাদুর বার্থ সার্টিফিকেট লাগবে। বাবা বললো কি হবে? আমি বললাম মোদি বলেছে নালে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাবা আমাকে বলছে, রে তোর বাবারই বার্থ সার্টিফিকেট নেই, বাবার কোথা দিয়ে পাবো? তাহলে আমাদের কি বাক্স প্যাটটা গুছিয়ে যেতে হবে বাংলাদেশ? সেই আমার বাবাকে কি চিন্তায় দেখেছি, বিডিও অফিসে যায়, পঞ্চায়েত অফিসে যায়, বাড়ির দলিল বার করে খুঁজে, নাকি প্রমাণ করতে হবে আমরা এই দেশের নাগরিক। এত দৌড়ঝাঁপের পর আবার এসে শান্তিতে শুলেন। ভাবলেন এবার মোদি একটু ঘুমোতে দেবে না, আবার এলো। मेरे प्यारे भाइयों बहनों, अब आधार कार्ड के साथ गैस का कनेक्शन लिंक करो। আধার কার্ডের সাথে গ্যাসের লিংক হবে। এবার আধার কার্ডের সাথে একটা জিনিসই লিংক হওয়া বাকি আছে, ছাগলের একটা মাথা। বাকি সব লিংক হয়ে গেছে। বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, টাকা পয়সা, প্যান কার্ড, আধার কার্ড, আর কি বাকি? আবার আপনারা ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু করলেন, লিংক করতে হবে। তাহলে মায়েরা দাদারা, মোদিজি 10 বছর ধরে আপনাকে শুধু ছুটিয়ে ছুটিয়ে মারল। আর মোদিজি কি করলো? প্লেন ধরে আজকে গেল আমেরিকা, কালকে গেল রাশিয়া, তারপরের দিন গেল চীন, তারপরের দিন গেল জাপান। মোদিজি প্লেনে ঘুরে ঘুরে ফুর্তি করলো, আর আমি আপনি, আমার মা আপনার মা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরলো। এদের বিরুদ্ধে প্রতিবাদ নিতে হবে না? বদলা নিতে হবে না? আর বদলাটা ইভিএম মেশিনে নিতে হবে তো। শুধু তাই কেন, সব জায়গা থেকে সর্বনাশ করেছে। আমি যদি গ্যাস দামের তো চুরি বাদ দিন, কেরোসিন তেলের দামের চুরি বাদ দিন, কতগুলো বড় বড় চুরি আপনার নাকের ডগায় হচ্ছে আপনি জানেন না। মায়েরা মনে করুন তো, আগে সবার বাড়িতে টিভি দেখার কেবিল লাইন ছিল। ওই কেবিল লাইন আগে 80-90 টাকা মাসে দিতে হতো। তারপরে একটা ছাতার মাথায় এনেছে সেট টপ বক্স। এই সেট টপ বক্স আনার পর এখন 200 টাকাতেও হয় না। আপনারা একটু স্টার জলসা জি বাংলা দেখেন, সেইটা 200 টাকাতে আসে না। কারো 300, কারো 250, কারো 350 লাগে। তাহলে 80 টাকার কেবিল লাইনটা এখন 300 টাকা। বলে কি 1000টা চ্যানেল দিচ্ছি। কি চ্যানেল? উড়িয়া, তামিল, তেলেগু, জীবনে কেউ বুঝি না সব ভাষা। উল্টা পাল্টা চ্যানেল ঢুকিয়ে দিয়ে আমাকে আপনাকে মুরগি বানিয়ে 200 টাকা নিয়ে মোদি পালিয়ে গেল। শুধু সেট টপ বক্সে নয়, আপনারা যারা মোবাইলে রিচার্জ করেন, আগে কত টাকা রিচার্জ করতেন, আজকে কত টাকা করতে হয়। আগে কত টাকায় কথা হতো, আজ কত টাকা লাগে। শুধু সেই হিসাব বাদ দিন, একটা বড় চুরির অঙ্ক আপনাদের বলি। আগে 1 মাসের রিচার্জ হতো 30 দিনের, এখন 1 মাসের রিচার্জ হয় 28 দিনের। কমিয়ে আবার 24 হয়ে গেছে। তো ডবল ঝাড়ছে মোদি। শুধু 28 দিনের হিসাবটা দেখুন। যখন আগে 28 দিন করেছিল না, প্রথমে 30 দিন থেকে 28 দিন কেন করেছিল জানেন? তার পেছনে কারণ আছে। আচ্ছা, আগে যখন 30 দিনে 1 মাসে রিচার্জ হতো, যারা 1 মাস করে রিচার্জ করতেন, তাহলে আগে বছরে কটা রিচার্জ করতে হতো? 12টা। কারণ 30 দিনে 1 মাস, তাহলে 12 মাস রিচার্জ করতে হলো, মানে 12টা। এবার মোদি কি করলো? 2 দিন করে কমিয়ে প্রথমে 28 দিন করে দিল। 28 দিনের কি সুবিধা হলো দেখুন। 1 মাসে কদিন কমলো? 2 দিন। তাহলে 12 মাসে কদিন কমলো? 24 দিন। আর 31 মাস হচ্ছে 6টা। 24 আর 6 কদিন? তাহলে এই 30 দিনের জন্য আগে আপনাকে 1 বছরে 12টা রিচার্জ করতে হতো, এখন আপনাকে 1 বছরে 13টা রিচার্জ করতে হচ্ছে। এই 13তম রিচার্জের পয়সাটা যাচ্ছে জিও কোম্পানির কাছে। এই জিও কোম্পানি কার? মুকেশ আম্বানির। মুকেশ আম্বানি কে? নরেন্দ্র মোদীর বন্ধু। আর মুকেশ আম্বানি টাকাটা কোথায় পাঠাচ্ছে? বিজেপির পার্টি ফান্ডে। আর ওই পার্টি ফান্ডের টাকা দিয়ে বিজেপি কি করছে? টিভিতে দেখবেন অ্যাড দেয় না এখন? এই গত 1 মাস ধরে খুব অ্যাড দিচ্ছে, দেখবেন মোদিজি কি গ্যারেন্টি দিচ্ছে না? সব আপনার গ্যাস থেকে লুটে, কেরোসিন থেকে লুটে, ওষুধ থেকে লুটে টিভিতে মোদিজি কি গ্যারেন্টি অ্যাড দিচ্ছে। আমাদের এক জেঠি খুব উত্তেজিত হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই সমস্ত কাণ্ড কারখানা উনি করছেন। টিভি চালালেই বিজ্ঞাপন, জানেন? এক একটা চ্যানেলে বিজ্ঞাপন দিতে 20 কোটি 30 কোটি করে লাগে। সব চ্যানেলে টিভি চ্যানেল, টিভির খবর চ্যানেল, স্টার জলসা, জি বাংলা, সব চ্যানেলে মোদিজি কি গ্যারেন্টি। মোদিজি কি গ্যারেন্টি মানে কি? মানে 400 কা গ্যাস 1200, এই গ্যারেন্টি। গ্যারেন্টি কি? আর 17 টাকার কেরোসিন তেল 100, এই তো গ্যারেন্টি। তাহলে এই হচ্ছে বিজেপি। আর আমাকে দিদি প্রার্থী করেছে আপনাদের তমলুক লোকসভা কেন্দ্রে, প্রার্থী করেছে এই আসন থেকে জয়যুক্ত হওয়ার জন্য। আমাকে আপনারা ভোট দিলে আমি আপনাদের কি কি সাহায্য করতে পারি, আমার জায়গা থেকে আমি কি কি আপনাদের জন্য করতে পারি, আমি ছোট করে বলি। প্রথম, গোটা পশ্চিমবঙ্গে এখনো যতগুলো পার্টি, যতগুলো ক্যান্ডিডেট দিয়েছে, তার মধ্যে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছে আমি। মাত্র 28 বছর বয়সে দিদি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন। এখন এটার একটা সুবিধা আছে, আমি শুনছি আমার উল্টো দিকে নাকি বিজেপি কোন এক বিচারপতিকে দাঁড় করাবে। হ্যাঁ, কি অভিজিৎ গাঙ্গুলি, তার বয়স হচ্ছে 62 বছর। আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা, এই লোকসভাটা তমলুক লোকসভা,
এখন তমলুক লোকসভা তো ছোট জায়গা নয়, বিরাট জায়গা। কোন জায়গা থেকে কোন জায়গা আপনাদের বলি? ময়না থেকে মহিষাদল, কোলাঘাট থেকে নন্দীগ্রাম, নন্দকুমার থেকে হলদিয়া। বুঝতে পারছেন কত বড়? এত বড় জায়গায় যদি, আচ্ছা আমি তো এখন আসছি ভোট চাইতে, শুধু তো এখন এলে হবে না, ভোটের পরে তো 5টা বছর কাজ করতে হবে, তাই তো? কাজ করা মানে এত বড় এলাকা জুড়ে ছুটতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা, এত বড় এলাকা জুড়ে 5 বছর একটা 62 বছরের লোক বেশি ভালো করে ছুটতে পারবে নাকি একটা 28 বছরের ছেলে বেশি ভালো করে ছুটতে পারবে? আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা। 2 নম্বর কথা কি, ওই অভিজিৎ বাবু যিনি প্রার্থী হচ্ছেন, তিনি 1 মাস আগেও বিচারপতি ছিলেন, হট করে ইস্তফা দিয়ে এখন প্রার্থী হচ্ছেন। আচ্ছা, যে লোকটা 1 মাস আগে বিচারপতি ছিল, হুট করে এখন রাজনীতিতে এসছে, আবার এমপি হবে, সেই লোকটার কি কোনো গ্যারেন্টি আছে ও রাজনীতিতে থাকবে? 6 মাস পর তো বলতেই পারে আমার বাবু আর রাজনীতি ভালো লাগছে না, তখন রাজনীতি ছেড়ে দিয়ে যদি পালায়, আপনারা এমপি কে খুঁজতে কি আবার বিধাননগর সল্লেকে যাবেন? আমার কিন্তু গ্যারেন্টি আছে। আমাকে আপনারা 6-7 বছর ধরে দেখছেন, আপনারা চেনেন দেবাংশু তৃণমূলটা করছে, আপনারা জানেন দেবাংশু রাজনীতি করারই ছেলে, ফলে আপনারা আমাকে ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন, ভোটের পরে তার থেকে 5 গুণ বেশি দেখতে পাবেন, এইটুকু গ্যারেন্টি আমি আপনাদেরকে এখান থেকে দিয়ে যেতে পারি। আর 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হলো, মমতা দিদি আমাকে সন্তানের মতো ভালোবাসে, আর অভিষেক দা আমাকে ভাইয়ের মতো ভালোবাসে। এটার আমার একটা সুবিধা আছে। সুবিধা কি জানেন? আমি কালকে জেতার পর যদি দিদিকে গিয়ে বলি, দিদি আমার কোলাঘাটের জন্য এই উন্নয়নটা দরকার, আমার তমলুক লোকসভার মানুষের জন্য এই উন্নয়নটা দরকার, আর 5 জনের থেকে অনেক তাড়াতাড়ি আমি তাদের থেকে কাজটা ছিনিয়ে আনতে পারবো কোলাঘাটের মানুষের জন্য, এই নিশ্চয়তা বা এই বিশ্বাসও আমার আছে। এবার আপনারা সিদ্ধান্ত নিন, একটা 62 বছরের লোককে ভোট দেবেন যে নড়তে চড়তেও পারে না। কেন পারে না জানেন? কারণ আছে। কারণ হচ্ছে বসে বসে তো বিচারপতির কাজ করেছে, একদিন দৌড়ঝাঁপ তো করেনি। আর বিচারপতির কাজ করে কি করেছে? আপনি কেউ ভাত খান, কেউ রুটি খান, উনি চাকরি খান। হাজার হাজার ছেলে মেয়ে চাকরি খেয়েছেন, আমি জানি না নুন লেবু দিয়ে খেয়েছেন কিনা। হাজার হাজার ছেলে মেয়েকে পথে বসিয়েছেন, সংসার নষ্ট করেছেন। সেই মানুষটা এখানে যদি প্রার্থী হন, আর যদি আপনারা ভাবেন ভোট দেবেন, ও তো নড়ে না চড়ে না, বসে বসে শুধু কলম চালিয়ে চাকরি খেয়েছে। ও এসে কি আপনাদের এলাকায় আবার আসতে পারবে? ভোটে জেতার পর এলাকার মানুষের সমস্যার কথা শুনতে পারবে? আমি তো আস্তে আস্তে মানুষ আপনাদের সমস্যার কথা শুনতে শুনতে এসেছি। আমি জানি আপনাদের এখানে একটা সবচেয়ে বড় প্রয়োজনীয়তা কি, আপনাদের এখানে এই খালের সংস্কার আপনাদের প্রয়োজনীয়তা। এই খালের সংস্কারের জন্য এখানে নাকি বন্যা হয়, অনেকের ঘরে ঘরে জল ঢোকে, ঠিক বলেছি তো? আমি আপনাদের এইটুকু বলছি, এখান থেকে জেতার পর প্রথম আমি দিদিকে যখন প্রণাম করতে যাব, আগে আমি এই খালটা সংস্কারের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো। এইটুকু আমি আপনাদেরকে এখান থেকে বলে যাচ্ছি। কিন্তু মানুষের সমস্যার কথা জানতে হলে মানুষের সাথে তো মিশতে হবে, মানুষের কাছে যেতে হবে, অন্যের মাকেও নিজের মায়ের মতো চিনতে হবে, জানতে হবে। আমার মা যদি এই পাড়াতে থাকতো, আমার মায়ের কতটা কষ্ট হতো এটা বিবেচনা করে বুঝতে হবে এখানকার মায়েদের কতটা কষ্ট হয়, তবে আপনি মানুষের কাজ করতে পারবেন। এখানে কলকাতা থেকে কোন এক বিচারপতি নাকি আসছেন, কাজ নাই কম্ম নাই, শুভেন্দু বাবু তাকে নিয়ে আসছেন। আমি এইটুকু বলতে পারি, আপনারা যদি আমাকে জেতান আফসোস করবেন না। এবং এইটুকু আমি আপনাকে বলতে পারি, আমি এই কথাটা বলে শেষ করব, আমি কিন্তু ভোট ভিক্ষা করতে আসিনি মায়েরা। কেন জানেন ভিক্ষা করতে আসিনি? কারণ ভিক্ষার জিনিসের ফেরত হয় না। আপনি যদি কাউকে কিছু ভিক্ষা দেন, সেটা কি ফেরত পাওয়ার আশা রাখেন? না তো। তাহলে কি জিনিসের ফেরত হয়? সেটা হচ্ছে ধার। ধারের শুধু ফেরত হয় না, সুদ সমেত ফেরত হয়, তাই তো? তাই আমি আপনাদের থেকে ভোটটা ঋণ হিসাবে, ধার হিসাবে চাইতে এসেছি, যেন আমি নিজের কাজের মাধ্যমে ওটা সুদ সমেত আপনাদেরকে ফেরত দিতে পারি মায়েরা দাদারা। তাই আমাদের স্লোগান কি? ভিক্ষা নয় চাইছি ঋণ, জোড়া ফুলে ভোট দিন। এটা হচ্ছে আমাদের স্লোগান, যে আমরা ঋণ চাইছি আপনাদের থেকে, আপনারা সমর্থন করুন, কাজের মাধ্যমে আপনাদেরকে মিটিয়ে দিতে পারবো। আর বাদ বাকি লোকসভায় তো যাব, দিল্লির বুক থেকেও যে কাজগুলো ছিনিয়ে আনার দরকার। আপনাদের এখানে এখন এমপির নাম হচ্ছে দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই। মনে করে দেখুন তো, শেষ কবে দেখেছেন? কবে দেখেছেন দিব্যেন্দু অধিকারীকে শেষ? ভোট দিয়ে তো জিতিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, তারপরে বিজেপিতে চলে গেছে, আর এসছে এলাকায়। শুভেন্দু বাবুর ভাই ভোটে জিতে পালিয়ে গেছে, কাঁথির ছেলে কাঁথিতে চলে গেছে, কোলাঘাটের কথা ভুলে গেছে, ভেবেছে কাঁথিও ক দিয়ে, কোলাঘাটও ক দিয়ে, কাঁথিতেই থাকি। আর কোলাঘাটেও যে মানুষ থাকে ওটা ভুলে গেছে। শুধু তাই নয়, এমপি কোটার 5-5-এ 25 কোটি টাকা পাওয়া যায়, ওটা দিয়ে কাজ করা যায়, ওই টাকাও খরচ করতে পারেনি জানেন, কেন্দ্র সরকারের কাছে টাকা ফেরত চলে গেছে।
এইটা হচ্ছে মুশকিল। বিজেপিকে যদি জেতান, এই ও জিতেছিল, বিজেপিতে চলে যাওয়ার পর যেমন দেখা পাননি, এই যদি অভিজিৎ গাঙ্গুলিরা যারা আসছে তাদেরকে জেতান, তাদেরও দেখা পাবেন না। এবার আপনাদের ওপর, আপনারা কাকে বিশ্বাস করবেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে না দেবাংশুর মতো আপনাদের সন্তানকে? আমি এটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম মায়েরা দাদারা। বাকি বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু আপনাদের থেকে গলার জোরে একবার শুনতে চাই, আশীর্বাদ পাবো তো? সমর্থন পাবো তো দাদা? সমর্থন পাবো তো? আমার সাথে চিৎকার করে বলুন, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জয় বাংলা। দেখুন, জয় বাংলা স্লোগানটা যখন আমরা দিই, একটা কারণে দিই। এই বাংলাটা তো আমাদের মুখের ভাষা, আমরা তো বাংলা ভাষায় কথা বলি মায়েরা, কিন্তু ওই গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে এসে ওরা কিন্তু আমার আপনার মুখের ভাষাটা কেড়ে নিতে চাইছে। বুঝতে পারছেন? আপনি আমি দেখবেন ওরা বাংলায় কথা বলতে পারে না, ওরা বাংলায় কথা বলতে পারে না, হিন্দিতে সবাই কথা বলে, আমাদের আপত্তি নেই হিন্দিতে কথা বললে, কিন্তু বাঙালির দুঃখ কষ্ট বুঝতে হলে তো বাঙালির ভাষাটাকেও জানতে হবে। ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়, যে ভাষাতে কথা বলে আমার বাপ দাদা। এটা বাংলাদেশে একটা স্লোগান উঠেছিল এক সময়, ওরা আমার আপনার মুখের ভাষা কেড়ে নিতে চায়। তাই আমার খেলা হবে স্লোগানে একটা স্তবক ছিল, আমার খুব প্রিয় স্তবক, কি জানেন? যে আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে, বন্ধু আবার খেলা হবে। এটা ছিল একটা স্লোগান। মানে আমাদের মাটিকে আমরা উত্তরপ্রদেশ বিহার হতে দিতে চাই না, সেখানে যে অত্যাচার চলে সেটা বাংলার মাটিতে হোক, আমরা চাই না। ঠিক আছে, খেলা হবে স্লোগানের কথা বললেন, দু তিনটে স্তবক বলছি, কিন্তু এটা একটা শর্ত আছে, সেটা যে তালে তালে তালি দিতে হয়। স্লোগানটা তালে তালে তালি, বিজেপি হবে খালি।